ফজলুল করিম, ইউ হ্যাভ স্টাডিড এট ঢাকা ইউনিভার্সিটি, এবং এরপরে তুমি কাজ শুরু করেছো বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে। তারপরে তুমি জাপানে পড়াশোনা করেছো, সেখানে পিএইচডি করেছো, সেখানে তুমি 4 বছর পড়িয়েছো। এখন তুমি আমেরিকাতে আছো একটা ইউনিভার্সিটি পোস্ট ডক ফেলো হিসেবে। সো হোয়াট আই ওয়ান্ট ইউ টু এক্সপ্লেন বাংলাদেশের কারিকুলাম, রাইট? বাংলাদেশের textbook curriculum when you have gone to university and then you went to Japan, you have studied there and you have taught there as well, and now you're looking into the US curriculum as well. So can you give us, our student, a overview of the Bangladesh curriculum, Japanese curriculum and the US curriculum, and what do you see the difference? থ্যাংক ইউ কামরুল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি আসলে আমার আলোচনাটা কয়েক ধাপে ভাগ করতে চাই। প্রথমে আমি আসলে কোয়ালিটি এডুকেশন আর এডুকেশন ভেরিয়েশন নিয়ে কথা বলতে চাই। আসলে আমরা যদি কোয়ালিটি এডুকেশন নিয়ে কথা বলি, আমরা জানি যে কোয়ালিটি এডুকেশন বলতে হচ্ছে ওই এডুকেশন বোঝায় যেটা একটা স্ট্যান্ডার্ড মান মেনটেন করে। তো আমাদের এই কোয়ালিটি এডুকেশনটা আসলে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। আমাদের প্রথমত আমাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন, আমাদের স্কিলড স্টাফ, টিচিং স্টাফ আছে কিনা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, এরকম অনেকগুলো বিষয়ের উপরে হচ্ছে কোয়ালিটি এডুকেশনটা নির্ভর করে। তো হচ্ছে আমরা যদি তাকাই, আমরা যদি এই কোয়ালিটি এডুকেশনের যে ভেরিয়েশনটা সেটা যদি আমি বলি, তাহলে হচ্ছে এই যে ফ্যাক্টরগুলো বললাম, এই ফ্যাক্টরগুলোর সাথে হচ্ছে একটা জাতির হচ্ছে দৃষ্টিভঙ্গি অনেকটা নির্ভর করে। তো আমরা যদি এডুকেশন ভেরিয়েশনের কথা বলি, তাহলে আমি বলবো যে জাপান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একটা দেশ যেখানে এডুকেশন ভেরিয়েশন হচ্ছে সবচেয়ে কম। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে জাপানে এডুকেশন ভেরিয়েশন হচ্ছে তোমার 9%, আর ইউএসএ সেটা 17%। আর বাংলাদেশের কথা নাই বললাম, আমরা পরে আলোচনা আসতেছি। তো এই যে এডুকেশন, একটা সম্পূরক প্রশ্ন, ভেরিয়েশন বলতে তুমি কি বোঝাচ্ছ? এডুকেশনের ভেরিয়েন্স বলতে কি বোঝাচ্ছ এখানে? আমি এডুকেশন ভেরিয়েশন বলতে বোঝাচ্ছি যে প্রতিটা স্টুডেন্ট কোয়ালিটি এডুকেশন সমানভাবে পাচ্ছে কিনা। যদি এখানে ডিফার করে তাহলে আমরা সেটাকে ভেরিয়েশন বলতে চাচ্ছি, এডুকেশন ভেরিয়েশন বলতে চাচ্ছি। তো হচ্ছে জাপান এমন একটা কান্ট্রি, তুমি যদি একদম রুট এরিয়া থেকে, একদম রিমোট এরিয়া থেকে যদি টপ টাউন এরিয়াতে যাও, তাহলে তুমি একই ধরনের এডুকেশন সিস্টেম দেখতে পাবা। তাদের এডুকেশন কারিকুলাম, তাদের টিচিং স্টাফ, তাদের ইনফ্রাস্ট্রাকচার সবকিছু একদম সেম পাবে, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত। তারা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া মেনটেন করে, আদারওয়াইজ হচ্ছে তারা প্রসিড করে না। এই যে ব্যাপারটা যেটা বলছিলাম যে এডুকেশন ভেরিয়েশন, এই এডুকেশন ভেরিয়েশন আজকে দেখো, আজকে যদি আমরা আমাদের কথা বলি, আমরা কতজন হচ্ছে আমরা একইভাবে পড়াশোনা করেছি। আমরা যদি আমাদের রিমোট এরিয়া, কান্ট্রি সাইড এরিয়াতে যে স্কুলগুলো আছে তার সাথে যদি আমরা শহরের স্কুলগুলোর তুলনা করি, আমাদের প্রনাউন্সিয়েশন থেকে শুরু করে, আমাদের ভাবার দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে, আমাদের চিন্তার যে ব্যাপারটা আছে সেটা ডেপথনেস থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমরা পার্থক্য খুঁজে পাবো। এটা একদম সুস্পষ্ট। তো এডুকেশন ভেরিয়েশনে আমি যেটা বলছিলাম যে জাপান সবচেয়ে ভালো অবস্থায় আছে, তাদের এডুকেশন ভেরিয়েশন খুবই কম। স্ট্যান্ডার্ড এডুকেশন ভেরিয়েশন কিন্তু 14% ধরা হয়, কিন্তু জাপানে এডুকেশন ভেরিয়েশন 9%। তুমি বুঝতেই পারতেছো যে এটা কোন জায়গায়। তো এটা ইভেন ইউএসএ তে কিন্তু এডুকেশন ভেরিয়েশন হচ্ছে 17%। ইউএসএ তে হচ্ছে রিচ স্টুডেন্ট আর পোর স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা ভ্যারিয়েশন আছে। তাদের অনেক কিছুর সাথেই, তাদের টেকনোলজি অ্যাক্সেস থেকে শুরু করে, তাদের টেক্সট ডিজাইন থেকে শুরু করে অনেক কিছুতেই স্কুল লেভেলে বিশেষ করে তাদের হচ্ছে এই ভ্যারিয়েশনটা পাওয়া যায়। তাছাড়া যেমন জাপান আর ইউএস এর মধ্যে যে আমরা একটা মূল পার্থক্য দেখি, এখানে জাপানে হাই স্কুল কমপ্লিট করা কিন্তু বাধ্যতামূলক এবং ফ্রি অফ কস্ট। এটা কিন্তু বাধ্যতামূলক, সরকার এটাকে সবার জন্য বাধ্যতামূলক করেছে। ইউএসএ তে এটা স্টেট টু স্টেট কিছুটা ভ্যারি করে, অনেক ক্ষেত্রে 16 ইয়ার্স এর পরে হচ্ছে চলে যেতে পারে স্কুল ছেড়ে, আবার অনেক জায়গায় হচ্ছে 18 ইয়ার্স পর্যন্ত মাস্ট ইউনিভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত। যেটা বলছিলাম যে এই যে কোয়ালিটি এডুকেশন যে ভেরিয়েশনটা, এটা হচ্ছে আমরা
আহ, একদিনেই দূর করতে পারবো না। তো আমাদের বাংলাদেশে এটা খুব প্রকট ভাবে আছে। আমাদের টিচিং স্টাফ নিয়োগ থেকে শুরু করে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, আমাদের আমাদের স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটি দেওয়ার যে ব্যাপারগুলো আছে সেখান থেকে শুরু করে সবকিছুতে কিন্তু এই ভ্যারিয়েশনটা চমৎকার ভাবে আছে। আমি চমৎকার শব্দটা এই জন্য ইউজ করলাম, এত ফারাক যে তুমি ইজিলি ডিস্টিংগুইশ করতে পারো। তো যার কারণে আমরা এই যে কর্পোরেট ডিমান্ডের কথা আমরা বলতেছি, যে আমরা কর্পোরেট ডিমান্ড এখানে এখানে যদি জাপান বা ইউএস এর কথা আমরা চিন্তা করি, আমরা ভেরিয়েশন যেটা আছে এই ভেরিয়েশনটা হচ্ছে খুব কম পাবো। আমরা কম্পিটিশনটা পাবো, কম্পিটিশন ডেফিনেটলি থাকবে, অকুপেন্সি অনুসারে একটা তো কম্পিটিশন থাকবেই। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে আমরা কম্পিট করার মতো ওরকম ভালো মানের স্টুডেন্ট অনেক সময় পাই না। কারণ হচ্ছে যে আমাদের যে ভেরিয়েশনটার কারণে আমরা পর্যাপ্ত স্টুডেন্ট পাই না যারা হচ্ছে খুব ভালো কম্পিট করতে পারবে, বা হচ্ছে তারা গিয়ে কর্পোরেট লিগে, কর্পোরেট লেভেলে গিয়ে। বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর ফজলুল করিম, বাংলাদেশের ক্ষেত্রে এই ভেরিয়েন্সটা কত পার্সেন্টেজ বলে অনুমান করা যায়? এক্স্যাক্টলি হয়তো বলা নাও যেতে পারে, বাট এক্সাক্ট হিসাবটা আমি খোঁজার চেষ্টা করেছি। ডেফিনেটলি এটা হচ্ছে ইউএস এ 17%। এটা ধরে নেওয়া যায় যে মিনিমাম 50% বা অ্যাবভ হতে পারে। এটা ডেফিনেটলি অ্যাবভ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমাদের হচ্ছে টাউন টাউন বা টপ মোস্ট এরিয়া গুলো যেগুলো আছে তার সাথে আমাদের রিমোট এরিয়ার যদি এডুকেশন সিস্টেম বলি আমরা, আমি সহজ একটা উদাহরণ দিই। আমাদের প্যান্ডেমিক চলতেছে, রাইট? এই প্যান্ডেমিকের সময় ইউএসএ বলো, জাপান বলো, সবাই রিমোট এডুকেশন সিস্টেমে চলে গেছে। আমরা হচ্ছে আমরা বাংলাদেশে এই ব্যাপারটা হচ্ছে ইভেন বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু আমরা ভাবতে পারিনি। আমরা স্টুডেন্টকে ছুটি দিয়ে বাসায় বসিয়ে রেখেছি, আমরা কিন্তু এটা ভাবতে পারিনি। আমরা অনেক কিছু কিছু জায়গায় হয়তো বা হচ্ছে, কিন্তু মেজর কেসে হচ্ছে এটা হচ্ছে না। So you have experienced Japanese teaching methodology. You have experienced Bangladesh style teaching methodology, the highest platform of our country, University of Dhaka. And then you have your experience in the US standard. So give us the light in terms of actually the proper education methodology, which is impactful, which is creating a less difference among the product. Let's talk about it, Dr. Fazlul Karim. Thank you, Kamrul. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা যেটা বলছিলাম যে ভেরিয়েশন অফ কোয়ালিটি এডুকেশন, এটা যদি মিনিমাইজ করতে হয়, মিটিগেট করতে যদি হয়, তাহলে হচ্ছে টিচিং মেথোডোলজি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসা পুরো হোল কান্ট্রি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা 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 জানি যে সবাই এটা বুঝি যে টিচিং মেথোডোলজি সবসময় হচ্ছে একজন টিচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সে কোন মেথোডোলজি ফলো করবে। কারণ এটা ডেফিনেটলি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ব্যাপার থাকে, একটা কারিকুলাম থাকে, তার আন্ডারে সেই হচ্ছে গাইডলাইন দিবে। কিন্তু তারপরেও বলবো যে প্রত্যেকটা ব্যক্তি তার একটা নির্দিষ্ট স্টাইল ফলো করে, যেটা আসলে মেথোডোলজি। ঠিক আছে? তো আমি যদি জাপানের কথা চিন্তা করি বা হচ্ছে ইউএস এর কথা চিন্তা করি, আমি পরে বাংলাদেশের আসপেক্টে আসতেছি। আমরা যদি আমরা প্রথমেই বলছি, আমরা তানভীর ভাইও হচ্ছে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে যে টিচিং মেথোডোলজি যদি বেস্ট মেথোডোলজি যদি আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে বেস্ট টিচার নিয়োগ দিতে হবে। ঠিক আছে? এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমরা যদি জাপানের কথা বলি, আমরা যদি ইউএস এর কথা বলি, তাতে যে স্কুল পর্যায়ে, আমি ইউনিভার্সিটি পর্যায়ে পরে আসছি, স্কুল পর্যায়ে ওদের যে টিচিং স্টাফ নিয়োগ দেওয়া হয় তারা বেশ হাইলি কোয়ালিফাইড। তারা অনেকগুলো কঠিন ধাপ পার করে তারপরে তাদেরকে টিচার হতে হয়। তো মেথোডোলজি সবসময় কি, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, এমন একটা জিনিস যে যার মাধ্যমে যে একটা টিচারের যে প্রিন্সিপাল থাকা উচিত, সে যা পড়াতে যাবে সেটা ক্লিয়ার কিনা, কনসেপ্ট ইজ ক্লিয়ার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সে ছাত্রদেরকে বুঝাবে কিভাবে, সে বুঝানোটা হচ্ছে সে নিজে আগে বোঝে কিনা, আর তারপরে হচ্ছে ছাত্রদের সাথে এটা নিয়ে আলোচনা করা। তো এটা দুই ভাবে হতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথোডোলজি ক্লাসরুম সিস্টেম, আর একটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড ক্লাসরুম সিস্টেম। যেটা আমি জাপানে দেখেছি, জাপান বেসিক্যালি হচ্ছে ওরা টিচার সেন্টার্ড হচ্ছে এডুকেশন সিস্টেমটা ওদের অনেক বেশি। ওরা যেটা করে ক্লাসে 100% ওরা হচ্ছে ছাত্রদেরকে ওরা যেটা করে, এটা প্রেশার ফ্রি এডুকেশন সিস্টেম জাপানটা, প্রেশার ফ্রি এডুকেশন সিস্টেম। আমেরিকাতে হচ্ছে প্রেশার গিভেন এডুকেশন সিস্টেম। কেন আমি বলছি? জাপানে যেটা করা হয় হচ্ছে সিম্পলি ওরা
100% স্টাফ স্টুডেন্টদেরকে প্রোভাইড করে, দেন স্টুডেন্টদের একটা স্ট্যান্ডার্ড টেস্টিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে ইভ্যালুয়েট করে। এবং যেটা আমেরিকার ক্ষেত্রে হয় প্রবলেম বেসড, এরা হচ্ছে সবসময় হচ্ছে স্টুডেন্টদেরকে প্রবলেম থ্রো করে, স্টুডেন্টদেরকে ব্রেন স্টর্ম করে সেই প্রবলেমগুলো হচ্ছে বের করতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু জাপানের এডুকেশন সিস্টেমে যেটা হচ্ছে সবসময় আমরা দেখেছি আমি যেটা, ওরা যেটা করে সোশ্যাল ইমোশন লার্নিং সিস্টেম, যেটা সোশ্যাল ইমোশনাল লার্নিং সিস্টেমটা কি, দিস ইজ দ্য হচ্ছে ওরা একদম আর্লি লেভেল থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস, প্রবলেম সলভিং ক্যাপাসিটি এবং প্রবলেমের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে তারা কিভাবে উতরে আসবে এই ব্যাপারগুলো তারা হচ্ছে আগে থেকে পরিচয় করে দেওয়া হয়। এবং কিন্ডারগার্টেন লেভেলে হচ্ছে ওরা এটা কাজটা করে। কিন্তু ওরা যেহেতু প্রেশার ফ্রি সিস্টেমে যায়, ওরা এই কাজগুলো অনেকটা চাপ না দিয়ে করে, একদম ওরা হচ্ছে রিক্রিয়েশনাল এডুকেশন সিস্টেম। ওরা হচ্ছে আনন্দের সাথে, ইভেন আমি যখন হচ্ছে ইউনিভার্সিটি আন্ডারগ্রেড লেভেলের হচ্ছে প্র্যাকটিক্যাল করাতাম, আমরা পোলাপান হচ্ছে গান গাইতো, পোলাপান হচ্ছে হই হুল্লোড় করতেছে, কিন্তু এখানে বলাই থাকে it is the time to do recreation. After the undergrad they will take the responsibility. তখন তাদেরকে আর মাফ করা হয় না, তাদের ব্রেন স্টর্মটা। যখন এই ফজলুল করিম বাংলাদেশে ফিরে আসবে, সো এন্ড অফ দ্য ইয়ার অ্যাজ আই নো, সো এই ফজলুল করিম কি বাংলাদেশের ক্লাসরুমে এই জাপানিজ স্টাইলে কি পড়াতে পারবে আমাদের? হ্যাঁ, আমি এই ব্যাপারটা এখন আসতেছি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের যদি স্কিলড টিচিং স্টাফের কথা যদি চিন্তা করি, আমি তানভীর ভাই, মুস্তাক, তুমি সবাই চোখ বন্ধ করলেই খুঁজে পাবা যে আসলে আমাদের স্কিল টিচিং স্টাফ হচ্ছে কোথায়। আমাদের ইউনিভার্সিটি গুলোতে যদি সত্যিকার অর্থেই চিন্তা করা হয় যে আমরা স্কিল প্রোডাক্ট বের করব, তাহলে আমাদেরকে আগে ফিরে যেতে হবে স্কিল টিচিং স্টাফের দিকে। আমাদের স্পেশাল একটা স্টুডেন্ট কখন মাল্টি স্কিল সম্পন্ন হয়, যখন হচ্ছে সে হচ্ছে স্পেশালাইজড ফিল্ড থেকে, প্রতিটা স্পেশালাইজড ফিল্ড থেকে হচ্ছে সে ভালো করে জেনে আসবে। সেই জন্য আমাদের কি দরকার, স্পেশালাইজড হচ্ছে টিচার দরকার। এখন আমি প্রথমেই বলবো বাংলাদেশের যেটা প্রথম সমস্যা, যেটা আমাদের যেটা টিচিং রিক্রুটমেন্ট সিস্টেম। ফর এক্সাম্পল আমি একটা সহজ উদাহরণ দিই, আমরা যখন ইউনিভার্সিটিতে টিচার নেই, আমরা বলে দেই, পাবলিক ইউনিভার্সিটি হলে আমরা বলে দেই, আমরা কি বলে দেই, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, অমুক ডিপার্টমেন্ট থেকে পাশ করা, এরকম কেউ সিজিপিএ এত হলে সে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। আরে ভাই, যারা হচ্ছে বাহিরে অক্সফোর্ডে পড়াশোনা করছে, যারা হচ্ছে হার্ভার্ডে পড়াশোনা করেছে, যারা বাইরে আন্ডারগ্রেড করছে, ইভেন দেশের প্রতি টান আছে, তারা কোন জায়গায় যাবে? আমি কি একটু ব্যাপারটা বুঝতে পেরেছি যে তারা এখানে একটা বার তৈরি করে দিচ্ছে, তাই না? একটা ডিফারেন্স তৈরি করে দিচ্ছে, আমরা অটোমেটিক একটা বার তৈরি করে দিচ্ছি। এই যে বারগুলো, এই বারগুলো হচ্ছে থাকলে কখনই হচ্ছে আমরা মেথোডোলজি বলি, আমরা হচ্ছে স্কিলড স্পেশালাইজড হচ্ছে বলি। এই যে আমরা মেথোডোলজির সাথে ডেফিনেটলি কারিকুলাম একটা বড় একটা ফ্যাক্টর, তাই না? আমরা কোন ধরনের কারিকুলাম হচ্ছে ফলো করতেছি। মুস্তাক একটু আগে আলোচনা করছিল, ব্যাপারটা হচ্ছে এরকম যে প্র্যাকটিক্যাল বেসড। আমরা কয়টা ইউনিভার্সিটি তৈরি, মানে আমাদের কয়টা ইউনিভার্সিটি আছে এরকম যারা আমরা যা পড়াচ্ছি থিওরিটিক্যালি তা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা স্টুডেন্টকে দেখাতে পারছি। আমরা হয়তো বা আধুনিক মেথডগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি, কিন্তু ওই মেথডগুলো অপারেশন সিস্টেম, ম্যানিপুলেশন সিস্টেম, এটা কিন্তু আমরা করতে পারছি না। আমরা ক্লাসে যাচ্ছি, আমরা হয়তো বা, হ্যাঁ আমি এই জায়গাটাই বলছি যে এখানে হচ্ছে একটা যে দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা একটা টিচারের, এখন আমরা যদি একটা কি বলে জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যদি আমরা টিচার নিয়োগ দিচ্ছি, এম আই রাইট, ইউনিভার্সিটিগুলোতে টিচার নিয়োগ দিচ্ছি, তো তাদের যে ভিউটা, তাদের যে দেখার দৃষ্টিভঙ্গিটা, তাদের যে কি বলে স্টুডেন্টদেরকে দেবার যে ভিউটা, সেটা ডেফিনেটলি ডিফার করবে। আমরা যদি হচ্ছে বাহির থেকে যারা অলরেডি পিএইচডি করেছে, পোস্টডক করেছে, বাইরে যাদের এক্সপোজার আছে, হোয়াটএভার, সেটা ইন্ডাস্ট্রি ফিল্ড হোক, সে যদি টিচিং এ আসতে চায়, তাহলে তারা যদি হচ্ছে তাদেরকে যদি টিচিং এ নিয়োগ দেওয়া যায়, তাহলে আমরা এই ওপেন দৃষ্টিভঙ্গিটা, আমাদের মেথোডোলজিটা আমরা অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়াল হলো সেটা বেস্ট হবে, এটা সবসময় হবে। ডক্টর ফজলুল করিম, আমার যে একটা কোয়েশ্চেন ছিল যে তুমি যখন জাপান পড়াচ্ছ, এখন তুমি বাংলাদেশে ফিরে এসে কি তুমি একইভাবে এখানে পড়াতে পারবে কিনা? একটু কাইন্ডলি। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছি। হ্যাঁ, ওকে, ফাইন। আমি জাপান এবং ইউএস এর দুটো সিস্টেমই দেখতেছি। আমার একটা সুবিধা হচ্ছে আমি ব্লেন্ডিং করতে পারবো। তো ব্লেন্ডিং করতে গেলে
হ্যাঁ, আমার যেটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, আমি যেটা একটু আগে বলছিলাম যে হচ্ছে আমি একটা ওপেন দৃষ্টিভঙ্গি পেয়েছি। আমি জানি যে কোন মেথোডোলজিতে আমি একটা জিনিস জানতে হলে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যেটা কেইউডি বলে, নো, আন্ডারস্ট্যান্ড এন্ড ডু। তো আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো যেটা প্রবলেমে কিভাবে স্টুডেন্টকে ফেলতে হবে, স্টুডেন্ট টিচার এঙ্গেজমেন্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে টিচাররা নোট নিয়ে যায়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি টিচাররা নোট নিয়ে যায়, দেখে দেখে ব্ল্যাকবোর্ডে লিখে তারপরে হচ্ছে স্টুডেন্টরা খাতায় তুলে এবং টিচারের ক্লাস শেষ হয়ে যায়। এটা কিন্তু টিচার স্টুডেন্ট এঙ্গেজমেন্ট না। টিচার স্টুডেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে ওইটাই, স্টুডেন্টকে ওপেনলি কোশ্চেন করবার সুযোগ দিতে হবে, যে কোনো কোশ্চেন করতে পারে, এবং স্টুডেন্টদেরকে কোশ্চেন থ্রো করতে হবে যে তারাও যাতে হচ্ছে ব্রেন স্টর্মিং করে। এই যে ব্যাপারটা টিচার স্টুডেন্ট এঙ্গেজমেন্ট যে ব্যাপারটা, এটা যদি হচ্ছে টিম ওয়ার্ক করবার যে ব্যাপারটা, এটা হচ্ছে যদি আমরা স্টুডেন্টদেরকে প্রবলেম দিই, একটা গ্রুপ করে দিই, এই যে ব্যাপারগুলো, এগুলো বাহিরে বেশ হয়। আমরা যদি বলে দেই যে আমরা যদি যেমন প্রেজেন্টেশন করতে হবে, গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন করতে হবে, অথবা একটা গ্রুপে আমরা কিছু প্রবলেম দিয়ে দিলাম, সেগুলো প্রেজেন্টেশন করতে হবে। এই যে স্কিলগুলা, যে স্কিলগুলো কর্পোরেট ডিমান্ডের সাথে খুব করে যায়, একটা স্টুডেন্টকে যদি স্মার্ট করতে হয়, শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ দিয়ে স্মার্ট করা সম্ভব না। তাকে পুরো বহির্বিশ্বের যে ব্যাপারটা আছে তার সাথে পরিচয় করে দিতে হবে। এই মেথোডোলজিকে অ্যাটলিস্ট আমরা যারা বাইরে থেকে ফিরে যাচ্ছি তাদের বোধহয় এই ব্যাপারটা মাথায় আছে। তারা চেষ্টা করবে যে বহির্বিশ্বের সাথে আমাদের গ্যাপটা কোন জায়গায়, এই গ্যাপ মিনিমাইজ করবার যে ব্যাপারটা তারা চেষ্টা করবে। আমি সেটা চেষ্টা করবো বলতে পারি। ফজলুল করিম, যে তুমি এখন বাংলাদেশে ফেরত আসবা হয়তো এই বছর শেষে বা আগামী বছর যখনই আসো, তো আমাদের দেশের আমরা শিক্ষার মান নিয়ে কথা বলছি, মেথোডোলজির কথা বলছি, লেটস টক অ্যাবাউট দি আমাদের দেশ থেকে কি আমাদের শিক্ষকদের জন্য কি প্রপার বেনিফিট এনশিওর করতে পারছে কিনা। এখানে তুমি জাপান থেকে যখন আসছো, ইউএসএ থেকে বাংলাদেশে আসবা, আর ইউ ওয়ারিড অ্যাবাউট looking into the benefits and things what is going on, I mean things, the prevailing benefit packages and everything? Thank you, Kamrul. This is a really interesting question, এবং আমরা বরাবরই হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে থাকি। আমি শুধু একটা পরিসংখ্যান বলি, সেটা হচ্ছে আমরা যদি পুরো সাউথ এশিয়ার মধ্যে যদি বলি যে আমাদের ইউনিভার্সিটি টিচারদের স্যালারি স্ট্রাকচার, নট অনলি ইউনিভার্সিটি টিচার, আমাদের পুরো টিচিং যে সোসাইটি আছে, সেই সোসাইটির যদি হচ্ছে আমরা যদি স্যালারি স্ট্রাকচার বলি, সেটা হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, আমরা তুমি যদি হচ্ছে উন্নত দেশগুলো যদি চিন্তা করো, আমি যেমন জাপানে আমার এক্সপোজার আছে, ইউএসএ তে এক্সপোজার আছে, তুমি দেখবা স্কুল লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত হচ্ছে ইউনিভার্সিটি টিচারদেরকে টপ মোস্ট স্যালারি দেওয়া হয়। এবং টপ মোস্ট স্যালারি চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের টপ রেসপেক্ট দেওয়া হয়। আমি জাপানের একটা উদাহরণ টানি, সেটা হচ্ছে জাপানে 3 ধরনের প্রফেশনে যারা আছে তাদেরকে অবশ্যই সেন্সি বলতে হয়। সেন্সি মিন্স স্যার। তারা কারা কারা? তারা টিচার, ইঞ্জিনিয়ার এন্ড ডক্টর। এই 3 প্রফেশনে যারা আছে তাদেরকে অবশ্যই স্যার বলতে হয়। এই যে একটা মাইন্ড সেট আপ করে দেওয়া হয়েছে সবাইকে। আমি যখন বলি যে আমি একটা ইউনিভার্সিটিতে আসি, আমি পড়াচ্ছি, তখন হচ্ছে বসা থেকে জাপানিজরা যেটা করে, বসা থেকে দাঁড়ায় যায়, ও তোমার তো হচ্ছে অনেক ভালো ব্রেন, তুমি হচ্ছে অনেক ভালো। এই যে রেসপেক্টটা, এই যে রেসপেক্ট, এই রেসপেক্টের জায়গাটা আমাদের বাংলাদেশে আমরা দিনে দিনে হারাচ্ছি। আমরা যদি বলি, আমরা যদি ইকোনমিক্যাল অ্যাডভান্টেজের বাইরেও যদি বলি, সোশ্যাল যে ইভালুয়েশনটা টিচারদেরকে বা রাষ্ট্রের যে ইভালুয়েশনটা, সেটা দিনে দিনে কমে যাচ্ছে। তো এই যে এই ব্যাপারগুলোর সাথে হচ্ছে সবসময় এই যে আমরা স্কিল টিচার বলি, আমরা স্কিলড হচ্ছে স্টুডেন্ট তৈরি করতে চাচ্ছি, তো এগুলো করতে গেলে কি ডেফিনেটলি বেনিফিটটা হচ্ছে ওভাবে দিতে হবে। আমাদের একজন প্রফেসর, আমাদের স্যালারির কথা বাদই দিলাম, আমাদের একজন প্রফেসর হচ্ছে যদি রিসার্চ করতে যায়, যদি সে গবেষণা করতে চায়, গবেষণা তো হচ্ছে মূল একটা কাজ, তাই না? ইউনিভার্সিটির মূল কাজ কি? ফান্ডামেন্টাল রিসার্চ করবে। ফান্ডামেন্টাল রিসার্চ না করলে ওই দেশ, আমি এই ব্যাপারটা পরে আসবো আবার যখন ফার্মা প্লাস হচ্ছে এটা আসবে। তো ফান্ডামেন্টাল রিসার্চ যদি আমরা না করি, তাহলে হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ করার অধিকার হচ্ছে একজন টিচারের মৌলিক অধিকার, ইউনিভার্সিটি টিচারের। তো আমরা এই ফান্ডামেন্টাল রিসার্চ করতে আমাদের রাষ্ট্র বা আমাদের প্রাইভেট যারা এন্টারপ্রেনিয়র আছে তারা কতটুকু আমাদেরকে সহযোগিতা করে? আমাদের বাংলাদেশে এই কালচারটা, যেটা মুস্তাক একটু আগে বলছিল যে আমাদের কালচারাল সমস্যা, মাইন্ড সেট আপ সমস্যা, আমরা আমরা এই স্লো খাতে বিনিয়োগ করতে চাই না। ঠিক আছে, তো যার কারণে দেখা গেছে যে টিচিং প্রফেশনটা দিনে দিনে হচ্ছে লেস অ্যাট্রাকটিভ হচ্ছে।
আমরা একদিকে ভালো স্যালারি দিতে পারছি না, আমরা সামাজিক যে রেসপেক্ট আছে সেটাকেও আপহোল্ড করতে পারছি না। সব মিলে হচ্ছে আমরা এই জায়গাটা তো আমি বলবো যে বেশ পেছনে। আমরা এই যে আজকে বলি যে আমাদের ব্রেইন হচ্ছে ড্রেনিং হচ্ছে, চলে যাচ্ছে বাইরে, মেধা পাচার হচ্ছে, আমরা কেন বলি? মুস্তাক অক্সফোর্ড থেকে ফিরে আসছে, না আসলেও দোষের কিছু ছিল না, ঠিক আছে, ও তো আসছে ইউনিভার্সিটিতে এসে নানা ধরনের স্ট্রাগলিং ফেস করতেছে। এই যে ফেস করার ব্যাপারটা, এগুলো কিছু কিছু ব্যাপার না অবশ্যই হচ্ছে তোমাকে এনশিওর করতে হবে, তাই না? তুমি ফর এক্সাম্পল, আমি একটা ভালো পেপার করলাম, খুব ভালো, মানে আমার সেলে পেপার আছে, আমি নেচারের পেপার আছে, আমি ধরে নিলাম। তো এই যে পেপার গুলো যে এত ভালো, এত ইম্প্যাক্ট, এখন মুস্তাকের একটা সেলে পেপার আছে ফর এক্সাম্পল, মুস্তাকের যখন হবে কি বলে প্রমোশন হবে, তখন মুস্তাকের সেলে পেপার আর বায়োলজিক্যাল অফ সায়েন্স ঢাকা ইউনিভার্সিটিতে ওখান থেকে যে পেপারটা পাবলিশ করছে সেম ইভালুয়েট করে দুজনেরই সেম ভাবে হচ্ছে আপডেট করা হবে। এই যে ব্যাপারগুলো জাপানে দেখা গেছে যে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে জামতে প্রফেসর হয়ে যেতে পারে, বিকজ তার কি, তার হচ্ছে সেলে বা নেচারে পেপার আছে 2, 3, 4টা 5টা। এই যে ইনসেনটিভদের যে ব্যাপারটা, আমি বলছি যে বেসিক স্যালারি ইজ ওকে, বেসিক স্যালারি ইকুয়াল স্যালারি দিলেও কোনো সমস্যা নাই, বাট অ্যাকর্ডিং টু দ্য মেরিট, অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে সাকসেস, ইউ হ্যাভ টু ইভালুয়েট। যেটা হচ্ছে ইউএসএ হয়, যেটা জাপানে হয়, আমি মনে করি ইউরোপের সব দেশই হয়। এই যে ইনসেনটিভ দেওয়ার ব্যাপারটা এখানে আমরা সমভাবে বিচার করতে চাই। তাহলে বলো আমাদের দেশে যে পলিটিক্যাল প্রবলেম যেগুলো আছে, আমি জানতে চাই না সবাই যে পলিটিক্সের প্রতি ঝুঁকে, কেন ঝুঁকে? কারণ হচ্ছে যে কোনো ধরনের ইনসেনটিভ তারা হচ্ছে যেটা হচ্ছে এমনিতে পেতে পারে, যেটা হচ্ছে ইউনিভার্সিটির বেসিক ব্যাপার, যে অনেক ভালো করবে, অনেক ভালো রিসার্চের জন্য তারা টাকা পাবে। তো আমাদের এই ব্যাপারগুলো যদি আমরা জাস্টিস না করতে পারি, আমরা যদি শুধুমাত্র টিচারদের দোষ দিয়ে যায়, আমার মনে হয় সেটা হচ্ছে খুব বেশি মানে হবে না, জাস্টিফাইড হবে না। বর্তমান বিশ্বের যে বৈশ্বিককরণ, অর্থাৎ গ্লোবালাইজেশন এন্ড ডিজিটালাইজেশন, আমরা যদি দুইটা জিনিসকে একত্রিত করি এখন towards the teaching. So what do you see in Japan, what do you see in USA, and what do you see at your motherland's workplace? ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় যে আমরা একটা সহজ একটা উদাহরণ দিতে পারি, ডিজিটালাইজেশনটা আমরা কোন পর্যায়ে আছি। আমি একটু আগে কথা বলার সময় বলছিলাম যে আমরা যে সবাই জানি আমরা যে গ্লোবালি উই আর নাও ভেরি মাচ endangered with the COVID-19, right? সো COVID-19 আমাদের বড় যেটা সমস্যা, যে আমাদের গবেষণা ইউনিভার্সিটিগুলো গবেষণা যারা বেঞ্চ ওয়ার্ক করে তারা করতে পারছে না। কিন্তু জাপান বা ইউএসএ তে যেটা হচ্ছে, আন্ডার গ্রেড লেভেলে যে ক্লাস বেসড যে পড়াশোনাগুলো আছে, সেই পড়াশোনাগুলো কিন্তু ওরা চালিয়ে নিয়ে যাচ্ছে। ওরা কোনোভাবেই সেশন লস করতে চাচ্ছে না। ওরা যেটা করছে, রিমোটলি স্টুডেন্টদেরকে ওরা পড়াচ্ছে। এই পড়ানোর জায়গাটা কেন করতে পারছে? কারণ ওরা ডিজিটালাইজেশনে ওরা টপ মোস্ট পজিশনে আছে। কিরকম, আমি একটা উদাহরণ দিই। শুধুমাত্র ইনস্টিটিউশনাল যে ইয়াটা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সেইটাই না, ইন্ডিভিজুয়ালি কোনো স্টুডেন্ট যদি তার বাসায় যদি কোনো ল্যাপটপ না থাকে, তাহলে হচ্ছে ইউনিভার্সিটি বা স্কুলগুলো সেই ল্যাপটপ স্টুডেন্টদেরকে প্রোভাইড করছে, যাতে হচ্ছে সে তার লেকচারগুলো ফলো করতে পারে। এখন আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশের জিনিসটা কিরকম, যে আমরা কিন্তু এখনো ডিজিটালাইজেশন যে ব্যাপারটা, এটা হচ্ছে, হ্যাঁ আমি বলছি, যেটা মুস্তাক বলতেছিল, যেটা তানভীর ভাই বলতেছিল, মাইন্ড সেট আপ একটা বড় একটা ইস্যু। আমরা অবশ্যই মাইন্ড সেট আপে অনেক পিছিয়ে আছি, কিন্তু হচ্ছে আমাদের কিছু প্রিন্সিপাল, কিছু হচ্ছে গাইডলাইন্সও তৈরি করতে হবে, যেটা ইউনিভার্সিটি তৈরি করতে, সেটা শুধু সরকারের কিন্তু দায়িত্ব না। যখন একটা ইউনিভার্সিটি কাজ করে, তাদেরকে জানতে হবে যে হচ্ছে কোনো দুর্যোগকালীন মুহূর্তে তারা কিভাবে হচ্ছে পড়াশোনা চালিয়ে নিবে। তো আমার ঠিক জানা নাই যে আমাদের দেশে এরকম পর্যায়ে আমরা থিঙ্ক করছি কিনা। আমরা তাহলে আমাদের হয়তো বা এই বৈশ্বিক যে মহামারী আছে করোনা নিয়ে, এই সময় হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে লেকচার প্রোভাইড করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এটা করতে পারছি না। এখন আমেরিকাতে কিভাবে চলছে, যে as a preparatory phase for the next coming days, months, আমরা দেখছি খান একাডেমি, আমরা দেখছি অন্যান্য ইনস্টিটিউশনস দেখছি যে আসলে এই মানে শুরুর দিকে এলিমেন্টারি এডুকেশনে, how about the university education, the policy makers thinking for tomorrow in terms of digitalization and
continuing the system, education আমি system. আমি যেটা বলছিলাম যে এখন যেটা হচ্ছে, আমি পিটসবার্গ ইউনিভার্সিটির কথা বলতে পারি, আমরা প্রতিনিয়ত মেল পাই। তো আমরা দেখি যে সেখানে একটা জিনিস বলি, সেখানে এই এডুকেশন লেভেলের যে হচ্ছে লেটার গুলো আছে গাইডলাইন ভিত্তিক, যে কবে পরীক্ষা হবে, কবে হচ্ছে কিভাবে হচ্ছে স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করতে পারে, বাসায় বসে ক্লাস করতে পারে, এই জিনিসগুলো হচ্ছে হ্যান্ডেলিং করতেছে। এবং লেটারটা আসতেছে কার কাছ থেকে? সরাসরি চ্যান্সেলরের কাছ থেকে। আমি এই কথাটা কেন বলতেছি, যে সরাসরি চ্যান্সেলর মেল করতেছে সবাইকে যে এই এই হচ্ছে তোমার দায়িত্ব। আমাদের দেশে ব্যাপারটা কি হয়, আমাদের দেশে কিন্তু এই লেভেল থেকে এভাবে চিন্তা করা হয় না। আমি এই জন্য এটাই বলছি যে এদেশগুলোতে টপ মোস্ট যে প্রায়োরিটি লিস্ট আছে, সেই লিস্টে হচ্ছে এডুকেশনটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এখানে স্কুল বা ইউনিভার্সিটি গুলা কোনোভাবেই তাদের কোনো সেশন মিস হোক এটা তারা চায় না। অলরেডি তারা যেটা করেছে, তারা অনলাইনে অলরেডি পড়াশোনা করাচ্ছে স্টুডেন্টদেরকে, এবং তারা কবে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, ইভালুয়েশন সিস্টেমটা তো ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেই ধরনের গাইডলাইন তারা অলরেডি তৈরি করেছে, এবং সেইভাবে সবকিছু চলছে। অলরেডি দেখলাম আমি যে ওদের আন্ডারগ্রেড লেভেলে হচ্ছে ওদের পরীক্ষা কবে কখন হবে, কোথায় কিভাবে হবে, সব ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে। সো অলওয়েজ হচ্ছে তারা একটা যে প্রবলেম আসতেছে, সেই প্রবলেমের জন্য আগে থেকেই চিন্তা করে রাখে। আগে থেকে চিন্তাটা কি, তারা অলরেডি তাদের সবকিছু ডিজিটালাইজ করে রেখেছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, তাদের রিসোর্স থেকে শুরু করে সবকিছু তাদের আছে। তারা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ইজিলি সেই ব্যাপারটা অ্যাড্রেস করতে পারতেছে। In terms of student quality and learning aptitude, so what kind of skills you want to tell যে আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য এখন থেকে শেখার মনোনিবেশ করে, looking into Japanese and US point as well, and what do you see? Yeah, thank you, Kamrul. Yeah, it's very good question. আমি একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি গার্মেন্টস শিল্প ধরি বা আমাদের ফার্মা শিল্প ধরি, আমরা কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট একটা সুবিধার মধ্য দিয়ে হচ্ছে আমরা কিন্তু এই পর্যায়ে আসতে পারছি, এবং এই সুবিধাগুলো যখন উঠে যাবে তখন হচ্ছে আমাদের জন্য আসল কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমি যদি ফার্মার কথা বলি তাহলে বলবো যে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যে সেটা আমার ধারণা, আমি সজীব ভাই ভালো জানে, 2033 সাল পর্যন্ত বোধহয় এই সুবিধার আন্ডারে আমরা হচ্ছে ইজিলি কোনো প্যাটেন্ট ড্রাগ যদি হয় আমরা সেটা প্রডিউস করতে পারি। আমরা যে আজকে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে হচ্ছে ওষুধ বিক্রি করতে পারছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রেডিট হচ্ছে আমরা শুধু ম্যানুফ্যাকচার করছি। আমি যদি মানে সঠিকভাবে ভেবে থাকি, আমরা ম্যানুফ্যাকচার করছি, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে জায়গাটা, আমাদের ফান্ডামেন্টাল যে রিসার্চের জায়গা, যে আমাদের কয়টা ড্রাগ আমাদের প্যাটেন্ট আছে, 2033 সালের পরে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি যখন উঠে যাবে তখন আমরা কিভাবে হচ্ছে আমাদের এদেরকে অ্যাড্রেস করব, এই ব্যাপারটা একটা বিশাল একটা ইস্যু। এবং এখানে যদি অ্যাড্রেসটা সঠিকভাবে করতে হয়, আমি বলবো ফার্মা এবং ইউনিভার্সিটি কোলাবোরেশন শুড বি স্ট্রং। জিনিসটা এরকম যে তাদের যদি কোনো ক্যান্ডিডেট মলিকুল থাকে, ফর এক্সাম্পল তারা একটা ক্যান্ডিডেট মলিকুলের কথা ভাবছে, তারা সেটা টেস্ট করতে চায়, একটা থেরাপিউটিক লেভেলে তারা নিয়ে আসতে চায়, মানে সুইটেবিলিটি যেটা মানে একটা ইসের জন্য, তো সেখানে নিয়ে আসতে চায়। সেখানে আসতে গেলে ডেফিনেটলি সেটা ইনভিট্রো টেস্ট আছে, ইনভিভো টেস্ট আছে, সব করতে হবে। তারা এই ব্যাপারগুলো নিয়ে তাদের ইউনিভার্সিটিতে আসতে পারে, তারা ইউনিভার্সিটিতে বলতে পারে এই কাজগুলো তোমরা করে দাও। তাতে করে কি হয়, স্টুডেন্টরা ইজিলি এঙ্গেজ হচ্ছে, পরিচয় হচ্ছে তাদের ফার্মার সাথে। তো এই ব্যাপারগুলো কিন্তু শুধু আমাদের দায়িত্ব না, এটা ফার্মারও দায়িত্ব। তাদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা কি দরকার, তাদের আগে থেকে গাইডলাইনটা তৈরি করা উচিত। আমি জানি না বাংলাদেশ এই জায়গাটা প্রিপেয়ার্ড কিনা। 2033 সালের পরে যদি বলে দেওয়া হয় আমরা এই সুবিধা দিচ্ছি না, তাহলে আজকে যে এসকেএফ রেমডিসিভির তৈরি করছে, ভ্যাকসিনকো যে আইভেরা তৈরি করতেছে, আই থিঙ্ক এটা পারবে না যখন প্যাটেন্ট সুবিধা মানে এই সুবিধাটা না পাবে। সো এই ব্যাপারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদেরকে বলবো, যেটা সজীব ভাই বারে বারে বলতেছিল, যে ইন্ডিভিজুয়ালিটি মেক্স দ্য ডিফারেন্স। কারণ হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়ালি কিভাবে হচ্ছে লার্নিং অ্যাপটিটিউডটা তৈরি করতেছি, সেটা একটা ব্যাপার। আমি বলবো যে এখন প্রচুর ওপেন সোর্স আছে। একটা টিচারের দায়িত্ব হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার দেওয়া এবং তার বিউটিফিকেশন, তাকে মোর স্ট্রং এবং তাকে হচ্ছে কম্পিটিশনের জন্য বিল্ড আপ করার দায়িত্ব হচ্ছে একটা স্টুডেন্টের। তো এই স্টুডেন্ট যদি এই কাজগুলো করতে চায়, তাকে হচ্ছে যেটা করতে হবে, ইউটিউবে অনেক রিসোর্স আছে, অনলাইনে অনেক রিসোর্স আছে, সেই রিসোর্স গুলো তাদেরকে যেতে হবে, তাদের সেগুলোর সাথে পরিচয় হতে হবে, জানতে হবে। আর
একটা বিষয় আমি সবসময় বলি স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ইউ সিলেক্ট ইউর টার্গেট and approach for that. If you cannot select your target, whatever your quality doesn't matter. You cannot address the problem and you will fall in the problem. তুমি সেই জায়গায় যেতে পারবে না। First you select the target এবং সেই অনুপাতে তুমি তোমার নিজেকে তৈরি করো, এবং তুমি ওয়ার্ল্ডের মাল্টি স্কিলড হতে হলে সব বিষয় সম্পর্কে এখনই সময়, যেহেতু ইউনিভার্সিটিগুলো আমাদের ইউনিভার্সিটিগুলো ডিজিটাল অনলাইন এডুকেশনে যেতে পারছে না, এখনই সময় প্রত্যেকেই তোমরা হচ্ছে অন্য কিছু না করে তোমরা এই সময়টা হচ্ছে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করা যায় এই ব্যাপারটা নজর দাও, তাহলেই হচ্ছে তোমরা কম্পিট করতে পারবে। আরেকটা কুইক কোয়েশ্চেন ডক্টর ফজলুল করিম, যে আমাদের দেশের ছেলেমেয়েদের মেধা এবং দক্ষতা এবং যোগ্যতা জাপানিজ এবং ইউএস স্টুডেন্টের কাছে হাউ ডু ইউ সি? ওকে, ইটস ভেরি গুড কোয়েশ্চেন, আমি এটা এক্সপেক্ট করছিলাম। আমি বলবো আমাদের স্টুডেন্টদের মেধা, কোয়ালিটি, এভরিথিং ইজ আপ টু দ্য লেভেল। ওকে, আমাদের প্রবলেম হচ্ছে নারিশমেন্টের জায়গাটায়। ওকে, আমরা আমাদের যে ডিফারেন্সটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা আসলে প্রপারলি তাদেরকে নার্চার করতে পারছি না, এই জায়গাটাই হচ্ছে ডিফারেন্স। বাট আমি বলবো এই যে মুস্তাক আজকে ক্যামব্রিজে গেছে, সরি অক্সফোর্ডে পড়াশোনা করেছে, আমি জাপানে আসছি, ইউএসএ তে আসছি, এবং আমরা আমাদের সার্কেলে যাদেরকে দেখতেছি তারা প্রত্যেকে রিসার্চে যথেষ্ট ভালো করছে। আমি শুধু এই উদাহরণটা দেই, এরাই যখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আমরা কিছুই করতে পারছি না। তার মানে হচ্ছে এই যে ব্যাপারগুলো, প্যাট্রোনাইজ করার ব্যাপারগুলো, নার্চারিং এর ব্যাপারগুলো, নিজের ইচ্ছার যে ব্যাপারটা, ব্রেন স্টর্মিং এর যে ব্যাপারটা, এই যে ক্ষুধাটা, এই ক্ষুধার মানে নলেজের যে চাহিদার যে ক্ষুধাটা, এই ক্ষুধাটা তৈরি করার যে ব্যাপারটা কিভাবে অ্যাড্রেস করতে হবে এটা আমরা পারছি না, এই জায়গায় আমাদের ব্যর্থতা। বাট আমাদের ট্যালেন্ট, হিউজ ট্যালেন্ট, আমি এটা বলতে পারি। উই আর নাও নোহোয়্যার টু ফেস দ্য ফিউচার। এবং মানবিক শিক্ষার যে গুণাবলী থেকে আমরা অনেকাংশে দূরে সরে এসেছি, শুধুমাত্র আমরা অবকাঠামো এবং শিক্ষার চাকচিক্যের ভিতরে আটকে গেছি। ক্লোজিং রিমার্কস ফ্রম ডক্টর ফজলুল করিম, হোয়াট ইউ সি ওয়্যার উই আর হেডিং, মানবিক শিক্ষা ভার্সাস আমাদের দ্য গ্লোবাল সিচুয়েশনস, হাউ ইউ ওয়ান্ট টু ক্লোজ টুডে? যেটা মুস্তাক খুব স্পষ্ট এবং সুন্দর করে বলেছে যে মানবিক শিক্ষা, আমি একটা প্রথম আলোতে একটা লেখাও লিখেছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে আমরা একটু কি মানবিক হতে পারি না? আমাদের করোনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা দেখতে পাই যে আমরা কিভাবে হ্যান্ডেলিং করছি। আসলে আমরা একটা ডিজিজ, একটা প্যান্ডেমিককে হ্যান্ডেলিং করতে গিয়ে আমরা যেভাবে অমানবিক হয়ে উঠেছি, তার কারণ হচ্ছে আমাদের সোসাইটির যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়টা, সেটা কোন পর্যায়ে পড়েছে। আমি মনে করি এই জায়গাটায় যদি পরিবর্তন আনতে চাই, তাহলে এটা আমাদের তাকাতে হবে রুট লেভেলে, ব্যাক টু দ্য প্রাইমারি এডুকেশন। Without giving the proper input in the primary education, you cannot expect anything in the university level. Okay, তাকে শিখে আসতে হবে ওই জায়গাটা থেকেই। আমাদের এই জায়গাটায় বিশাল গ্যাপ আছে। আমরা প্রাইমারি এডুকেশন বলতে কি বুঝি এটা আমরা জানি না। আমরা প্রাইমারি এডুকেশন বলতে বুঝি না যে ওখানে বেসটা দিতে হবে, ওখানে মানবিকতা শেখাতে হবে। আমরা কিন্তু সেই মানবিকতা বলি, আমরা সায়েন্স বলি, আমরা আর্টস বলি, আমরা যে ইনপুটটা যেটা হচ্ছে যেখান থেকে তার ইয়াটা শুরু হবে, তার মূল্যবোধ জানাটা শুরু হবে, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছি না। যার কারণে আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে আসতেছি আমরা একটা হেটেরোজেনেইটি দেখতেছি কমপ্লিটলি। কেউ খুব ভালো, খুব জেন্টল, কেউ হচ্ছে একদম হচ্ছে ধারে কাছেও না। তো এই ব্যাপারগুলো যদি দূর করতে হয়, সরকারকে 100 বছরের প্ল্যান নিতে হবে, একটা 100 বছরের প্ল্যান। এবং আমরা নতুন একটা আমরা মডেল তৈরি করতে পারি। আমরা নতুন যে স্কুলগুলো তৈরি করব, সেগুলো যাতে হচ্ছে, আমরা তো একবারই সব চেঞ্জ করতে পারবো না, এখন যে এক্সিস্টিং গুলো আছে আমরা নতুন জিনিসপত্র দিয়ে, নতুন বৈশ্বিক যে ব্যাপারগুলো আছে সবকিছু ইনপুট করে আমরা একটা মডেল 10টা 20টা এরকম করে শুরু করতে পারি। আমরা আস্তে আস্তে সব এক্সিস্টিং যেগুলো আছে রিপ্লেস করতে পারি, এক্সিস্টিং যেগুলো আছে আমরা সেগুলোকে রিমডেলিংও করতে পারি। রিমডেলিং করে আমরা এই পর্যায়ে আসতে পারি। আমি বলতে চাই যে উইদাউট giving hand on the root level, you cannot expect anything. আমাদের ওই জায়গায় হাত দিতেই হবে।